গুড মর্নিং আপনাদের সকলকে আমার জিএস এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের বেশ কিছু আর্টিকেল বা অনুচ্ছেদ সম্পর্কে আলোচনা করব। যে সমস্ত অনুচ্ছেদগুলো বা আর্টিকেলগুলো বারবার বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় সেগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। ভারতের সংবিধান বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। এটা আমরা জানি যে ভারতের সংবিধান বিশ্বের মধ্যে দীর্ঘতম লিখিত সংবিধান। এই সংবিধান যখন গৃহীত হয়েছিল সেই সময় কতগুলো আর্টিকেল ছিল? তো মনে রাখতে হবে, আমাদের ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26 তারিখে নভেম্বর মাসে 1949 খ্রিস্টাব্দে। জানা আছে তোমাদের সবারই। তো সেই সংবিধান যখন গৃহীত হয়েছিল, ভারতের সংবিধান আর্টিকেলের সংখ্যা ছিল, উত্তরটা দাঁড়ানোই আছে, 395টি আর্টিকেল সেই সময় ছিল। বর্তমানে ভারতের সংবিধানে 468টি তোমার অনুচ্ছেদ বা ধারা রয়েছে বা আর্টিকেল রয়েছে। ভারতের সংবিধান বিশ্বের মধ্যে দীর্ঘতম লিখিত সংবিধান। এটা মনে রাখার চেষ্টা করবে যে ভারতের সংবিধান বিশ্বের মধ্যে দীর্ঘতম লিখিত সংবিধান। এই সংবিধান লাগু হয়েছিল 26 তারিখে নভেম্বর মাসে 1949 খ্রিস্টাব্দে, মানে গৃহীত হয়েছিল। লাগু হয়েছে 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। 395টা আর্টিকেল ছিল সেই সময়, এখন 448টা আর্টিকেল হয়েছে। এছাড়া ভারতের সংবিধানে 25টা পার্ট রয়েছে বর্তমানে, আগে ছিল 22টা পার্ট। আগে ছিল 8টা শিডিউল, এখন হয়েছে 12টা শিডিউল বা তফসিল। এই সম্পর্কে আমার ক্লাস দেওয়া হয়েছে, আরও দেব, তোমরা ক্লাসগুলোকে দেখো ইত্যাদি। দেখো, এখানে লেখা রয়েছে ভারতের সংবিধান অনুসারে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সংরক্ষণ, এটি একটি মৌলিক অধিকার, রক্ষা করা হয়েছে। কোথায়, কত নম্বর আর্টিকেলে? ভারতের সংবিধান অনুসারে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সংরক্ষণ রক্ষা করা হয়েছে ভারতের সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে। 50 নম্বর অনুচ্ছেদটা ডিপিএসপির সাথে যুক্ত। হ্যাঁ, এই ডিপিএসপিতে মানে জুডিশিয়ারিকে সেপারেট করা হয়েছে 50 নম্বর আর্টিকেল অনুসারে। এবার হচ্ছে 368 নম্বর আর্টিকেল, যেটা আমাদের গুরুত্বপূর্ণ। এটা পার্ট নাম্বার 20। বর্তমানে বললাম পার্টের সংখ্যা হচ্ছে কতগুলো? 25টা। আর হচ্ছে এইটা হচ্ছে আমাদের 368 20 নম্বর পার্টে রয়েছে। একটি মাত্র আর্টিকেল 20 নম্বর পার্টে রয়েছে, 368 নম্বর আর্টিকেল, সেটা সংবিধান সংশোধনের সাথে যুক্ত। এই যে সংবিধান সংশোধন বললাম, সেটা আমরা কিন্তু সাউথ আফ্রিকা থেকে বড় করে নিয়ে এসেছি। সংবিধান সংশোধনের পদ্ধতি সাউথ আফ্রিকা থেকে আমরা নিয়ে এসেছি। এবার সংবিধান সংশোধনের ব্যাপারটা 368 নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে, পার্ট নাম্বার 20-তে আছে। বর্তমানে ভারতে পার্ট সংখ্যা হচ্ছে 25টি। 50 নম্বর আর্টিকেলটা ডিপিএসপির সাথে যুক্ত 50 নম্বর আর্টিকেলটা, ঠিক আছে। আর হচ্ছে কি, ডিপিএসপি আমরা আয়ারল্যান্ড থেকে নিয়ে এসেছি। ডিপিএসপি ব্যাপারটা আমরা আয়ারল্যান্ড থেকে বড় করে নিয়ে এসেছি। ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসেবল। আর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটের কথা বললাম, সেটা জাস্টিসেবল। ফান্ডামেন্টাল রাইট যদি কারো খরণ হয়, তাহলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তারা রিট জারি করে আমাদের মৌলিক অধিকারকে ফিরিয়ে দেয়। এটা আমাদের ফিরিয়ে দেয়, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট হচ্ছে জাস্টিসেবল। ভারতের সংবিধানের 12 থেকে শুরু করে 35 নম্বর আর্টিকেল পর্যন্ত ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। আর কি হয়েছে? ডিপিএসপি 36 থেকে, ঠিক আছে, 51 নম্বর আর্টিকেল পর্যন্ত ডিপিএসপি আলোচনা করা হয়েছে। আর 51A নম্বর রয়েছে, সেখানে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিগুলি আলোচনা করা হয়েছে, ঠিক আছে। 371 নম্বর আর্টিকেল যদি বলি, 371
371 নম্বর যে আর্টিকেলটা রয়েছে সেটা আমাদের কি রয়েছে, আমাদের ভারতের সংবিধানে বেশ কিছু রাজ্যকে স্পেশাল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সেগুলো আলোচনা করা হয়েছে। গুজরাট এবং মহারাষ্ট্র এই দুটি রাজ্য 371 নম্বরের সাথে যুক্ত। এছাড়া আরও মনে রাখতে হবে যে ভারতের সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে ইউনিয়ন এবং ভূখণ্ডগত এলাকার বিবরণ আলোচনা করা হয়েছে। এগুলো পরীক্ষাতে আসে। বর্তমানে ভারতের ইউনিয়নে 28টি রাজ্য, 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তোমাদের সকলেরই জানা আছে এটা। এবার হচ্ছে 1 নম্বর অনুচ্ছেদে কিন্তু আলোচনা করা হয়েছে। 2 নম্বর অনুচ্ছেদে দেখো নতুন রাজ্যের সূচনা এবং গঠন আলোচনা করা হয়েছে। নতুন রাজ্যের সূচনা, যদি কোনো মানে অংশ বা দেশ ভারতের সাথে যুক্ত হতে চায় রাজ্য হিসেবে, তখন সেটা 2 নম্বর অনুচ্ছেদ মেনে করা হয়। 3 নম্বর অনুচ্ছেদে কি বলছে দেখে নাও, যে ভারতের সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদ মেনে কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করা যায় বা ভূখণ্ডগত এলাকার পরিবর্তন করা যায়, কোনো রাজ্য ভেঙে নতুন রাজ্য সৃষ্টি করা যায়, রাজ্যের নাম পরিবর্তন করা যায়, যেটা ভারতের সংবিধানের 3 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। ভারতের সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদ কি বলছে, জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ জন্মস্থান। কি বলছে 15 নম্বর আর্টিকেলে, যে জাতি ধর্ম বর্ণ এটা মৌলিক অধিকার, ঠিক আছে, মৌলিক অধিকার যেটা আমরা আমেরিকা থেকে নিয়ে এসেছি। এবার হচ্ছে কি, মৌলিক অধিকারে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ এবং জন্মস্থান ইত্যাদি নির্বিশেষে কোনো প্রকার বৈষম্য করা যাবে না। তারপরে হচ্ছে দেখে নাও, সরকারি চাকুরি লাভের ক্ষেত্রে সকলের জন্য সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। কত নম্বর আর্টিকেলে? 16 নম্বর আর্টিকেলে। তোমরা যারা এই ধরনের ক্লাস বেশি বেশি চাও বা নিয়মিত ক্লাস চাও, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবে, মানে যোগাযোগ করতে পারবে। 17 নম্বর অনুচ্ছেদ কোন পরীক্ষাতে আসেনি? সব পরীক্ষাতে বারবার এসেছে। এটা হচ্ছে আনটাচেবিলিটির ব্যাপারে আলোচনা করা হয়েছে বা অস্পৃশ্যতা নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে। এটি মৌলিক অধিকারে রয়েছে। আর ভারতের সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদ পদবী গ্রহণ নিষিদ্ধকরণ, সব পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়েছে। পদবী গ্রহণ নিষিদ্ধকরণ কত নম্বর আর্টিকেলে রয়েছে? 18 নম্বর আর্টিকেলে রয়েছে। আনটাচেবিলিটি মানে বা অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? 17 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। 19 নম্বর আর্টিকেলটা দেখো, যে 19 নম্বর আর্টিকেলে 6 ধরনের বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। 6 ধরনের বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। 20 নম্বর আর্টিকেলে বলা হয়েছে কি, যে কোনো অপরাধের জন্য নাগরিককে বিধি বহির্ভূত বা অতিরিক্ত শাস্তি প্রদান করা যাবে না। বলেছে কি, যে কোনো অপরাধের জন্য কোনো নাগরিককে অতিরিক্ত বা বিধি বহির্ভূত শাস্তি প্রদান করা যাবে না। ভারতের সংবিধানের 21 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে দেখে নাও, প্রাথমিক শিক্ষাকে 21 নম্বরের এ আর্টিকেল হবে এটা। 21 নম্বরের এ আর্টিকেলে 21 এতে প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের শিক্ষা তকমা দেওয়া হয়েছে। আর 21 নম্বর আর্টিকেলে প্রশ্নটা করেছিলাম, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সংরক্ষণ এর কথা বলা হয়েছে। 21 নম্বর এ আর্টিকেলে প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি প্রদান করা হয়েছে। আর শুধুমাত্র 21 নম্বর আর্টিকেলে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সংরক্ষণের কথা বলা হয়েছে। এবার হচ্ছে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, একটু আগে আলোচনা করলাম যে 1949 খ্রিস্টাব্দের 26 তারিখে নভেম্বর মাসে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। এবার ভারতের সংবিধানের প্রস্তাবনা একটা রয়েছে, সবাইকে বলছি যে প্রস্তাবনাটা সবাই মিলে মুখস্থ করে ফেলে দিবে, ঠিক আছে, প্রস্তাবনাটাকে সবাই মুখস্থ করবে। এবার হচ্ছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলুপ্তির কথা বলা হয়েছে? একটু আগে আলোচনা করলাম, 17 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। 27 নম্বর আর্টিকেলে বলা হয়েছে ধর্মীয় কারণে কর প্রদান করা যাবে না, মানে বাধ্যতামূলক নয়, কেউ জোর করে ধর্মীয় কারণে বা ধর্মচর্চা কারণের জন্য ট্যাক্স আদায় করতে পারবে না। 40 নম্বর আর্টিকেল যেটা ডিপিএসপির সাথে যুক্ত, সেখানে পঞ্চায়েত রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে। ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন বা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে, পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। কত নম্বর আর্টিকেলে? 40 নম্বর আর্টিকেলে, এটা ডিপিএসপির সাথে যুক্ত। আর 28 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? 25 থেকে 28 হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যে রয়েছে। 28 নম্বর আর্টিকেলে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। এবার হচ্ছে কি,
বর্তমানে ভারতের সংবিধানে 12টি তফসিল আছে, 25টি পার্ট রয়েছে। একটু আগে আলোচনা করলাম যে আমাদের সংবিধানে 12টি তফসিল আছে, আগে ছিল 8টি, এখন 25টা পার্ট আছে, আগে ছিল 22টি পার্ট। ঠিক আছে, যখন সংবিধানটা লাগু হয়েছিল 26 নভেম্বর মাসে 1949 খ্রিস্টাব্দে। তারপরে বর্তমানে এই প্রশ্নটা রেলে জিজ্ঞাসা করা হয়েছে, পাঁচশো কতগুলো অনুচ্ছেদ রয়েছে এখন? তো 448টা অনুচ্ছেদ রয়েছে। 368-এর নাম বলে দিলাম। 368-এ কি বলা হয়েছে? সংবিধান সংশোধনের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এবার হচ্ছে কি, ভারতের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় বা পদচ্যুতি করা যায়? ভারতের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট বা পদচ্যুতি করা যায়? 61 নম্বর অনুচ্ছেদে। রাষ্ট্রপতির শপথ গ্রহণ হচ্ছে 60 নম্বর আর্টিকেলে। আর 72 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? 72 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। আর আর্টিকেল নাম্বার 75-এ হচ্ছে প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করে ভারতের রাষ্ট্রপতি, 75 নম্বর আর্টিকেলে। 76 আর্টিকেল রয়েছে যেটা অ্যাটর্নি জেনারেলকে অ্যাপয়েন্ট করে ভারতের রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেলকে ভারতের রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করে। আর হচ্ছে তোমার কি আরও উল্লেখ করা যেতে পারে যে তোমার 79-এ বলা হয়েছে পার্লামেন্ট গঠনের কথা, 80-তে বলা হয়েছে রাজ্যসভা গঠনের কথা, 81-এ বলা হয়েছে লোকসভা গঠনের কথা। এই ধরনের আর্টিকেলগুলো পড়তে থাকবে। 64 নম্বর আর্টিকেল যদি বলি, হ্যাঁ, আমাদের যে উপরাষ্ট্রপতি রয়েছে সে পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবেন, যেটা 64 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। 61 নম্বরে কি বললাম তাহলে? এখানকার অ্যান্সার দেওয়া হলো কিন্তু রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় 61 নম্বর আর্টিকেলে। 60-এ বললাম রাষ্ট্রপতির শপথ গ্রহণ, 72-এ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করে 75-এ। 64 নম্বর আর্টিকেলে বললাম উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবে। 79-তে পার্লামেন্ট গঠনের কথা বলা হয়েছে, 80-তে রাজ্যসভা গঠনের কথা বলা হয়েছে, 81-তে লোকসভা গঠনের কথা বলা হয়েছে। এছাড়া তোমাদের আরও জানতে হবে যে আমাদের যে মানি বিল রয়েছে, 110 নম্বর আর্টিকেলে মানি বিল রয়েছে, 112 নম্বর আর্টিকেলে কি রয়েছে? বাজেট রয়েছে, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টের কথা 108 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। 108 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? যৌথ অধিবেশন। ঠিক আছে, রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডেকে দেয় এবং রাষ্ট্রপতি যৌথ অধিবেশনকে ভঙ্গ করতে পারে। এবার হচ্ছে কি যে যখন যৌথ অধিবেশন চলে তখন কিন্তু স্পিকার, লোকসভার যে স্পিকার রয়েছে, তো এই যৌথ অধিবেশন যখন হবে, সেই সময় কিন্তু আমাদের স্পিকারই কি করে? সভাপতিত্ব করে। যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করে? স্পিকার। ঠিক আছে, আর স্পিকার কোনো একটা বিল, অর্থ বিল কি নয় সেটাও নিশ্চিত করে দেয়। এই অর্থ বিলের কথা 110 নম্বরে উল্লেখ করা হয়েছে। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট 112 নম্বরের আর্টিকেলে আছে। 108 নম্বরে কি রয়েছে? যৌথ অধিবেশন রয়েছে। ইত্যাদি আলোচনা করলাম, তোমরা শুনে রাখো। আরও দেখো যে ভারতের সংবিধানে যে 52 নম্বর আর্টিকেল রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে। 40 নম্বর আর্টিকেলটা একটু আগেই বললাম যে ভারতের সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদে পঞ্চায়েতি ব্যবস্থার প্রতিষ্ঠা, গ্রামীণ স্বায়ত্ত শাসনের ব্যাপারটা আলোচনা করা হয়েছে। 44 নম্বর অনুচ্ছেদে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে, ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তনের কথা বলা হয়েছে। রিসেন্টলি গুজরাট দ্বিতীয় রাজ্য তৈরি হলো ইউনিফর্ম সিভিল কোডকে গ্রহণ করেছে। এবার হচ্ছে ভারতের সংবিধানের 69 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? হ্যাঁ, উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ। রাষ্ট্রপতির শপথ গ্রহণ বললাম একটু আগে 60 নম্বর আর্টিকেলে, উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ বলছে তাহলে কত? 69, 9 ঘর পিছে। 64 নম্বরের আলোচনা করলাম যে উপরাষ্ট্রপতিকে পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান করা হয়। রাজ্যসভার একমাত্র পদাধিকারী যার কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর, কে? উপরাষ্ট্রপতি। ভাইস প্রেসিডেন্ট হচ্ছে এমন একজন ব্যক্তি যে রাজ্যসভার সমস্ত সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর, কিন্তু ভাইস প্রেসিডেন্টের হচ্ছে 5 বছর। ভারতের সংবিধানের 50 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? দেখো, আমি একটু আগে আলোচনা করেছিলাম যে 50 নম্বর অনুচ্ছেদের ব্যাপারটা। তো 50 নম্বর অনুচ্ছেদে কি রয়েছে? যে রাষ্ট্র দেশের বিচার ব্যবস্থাকে শাসন বিভাগ থেকে মুক্ত রাখবে, অর্থাৎ বিচার ব্যবস্থাকে আলাদা করা হয়েছে। হ্যাঁ, শাসন বিভাগ থেকে, আইন বিভাগ থেকে স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলা হয়েছে। ভারতের সংবিধানের কত নম্বর, আচ্ছা প্রশ্নটা এগিয়ে আসি, ভারতের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাজ্যপালের ক্ষমা প্রদর্শনের কথা বলা হয়েছে? দেখো যে রাজ্যপালের ক্ষমা প্রদর্শন এর কথা বলা হয়েছে
রাজ্যপালের ক্ষমা প্রদর্শন এর কথা বলা হয়েছে 161 নম্বর আর্টিকেলে। তাহলে ভারতের সংবিধানের 161 নম্বর অনুচ্ছেদে রাজ্যপালের যে ক্ষমা প্রদর্শনের কথাটা আছে উল্লেখ করা হয়েছে। 163 নম্বর আর্টিকেলে রাজ্যপালের, প্রত্যেক রাজ্যে রাজ্যপাল রয়েছে, তাদের ডিসক্রিশনারি পাওয়ারের কথা বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে আর্টিকেল 163-তে। আর্টিকেল 15-এ বলা হয়েছে যে রাজ্যের রাজ্যপালগুলো অ্যাপয়েন্টেড হবে বাই দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সেটা বলা হয়েছে। রাজ্যপালগুলো অ্যাপয়েন্ট হবে রাষ্ট্রপতির দ্বারা। গভর্নর অফ এ স্টেট ক্যান বি অ্যাপয়েন্টেড বাই দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ রিলেটেড উইথ আর্টিকেল নাম্বার 155 অ্যান্ড 148 আর্টিকেলে বলা হয়েছে ক্যাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর ক্যাগ, তো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর কথা বলা হয়েছে। ক্যাগদের অ্যাপয়েন্ট করার কথা বলা হয়েছে। ভারতের রাষ্ট্রপতি ক্যাগকে অ্যাপয়েন্ট করে, তবে ভারতের রাষ্ট্রপতি চাইলে সরাসরি ক্যাগকে অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে বরখাস্ত করতে পারে না। এই যে কন্ট্রোলার ক্যাগের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর অথবা 65 বছর, যেটি আগে পূর্ণ হবে। ঠিক আছে, রাজ্যের রাজ্যপালগুলোকে সাধারণত 5 বছরের জন্য অ্যাপয়েন্ট করে, তবে রাষ্ট্রপতি যে কোনো সময়ে, ঠিক আছে, যে কোনো সময়ে রাজ্যপালকে সরিয়ে নিতে পারে, তার পদ মানে বাতিল করতে পারে, অর্থাৎ ডিউরিং দি প্লেজার অফ দি প্রেসিডেন্টের ব্যাপারটা এখানে আছে। রাষ্ট্রপতি যতদিন চাইবে ততদিন একজন রাজ্যপালকে কোনো একটি রাজ্যে রাখতে পারবে, সাধারণত 5 বছর করেই রাখে। তাহলে কি বললাম যে 161 নম্বর আর্টিকেল যেটা বললাম সেটাতে হচ্ছে রাজ্যপালের ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। 163 নম্বর আর্টিকেলে কি বললাম, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা শুধুমাত্র রাজ্যপালরাই ভোগ করে, রাষ্ট্রপতি কিন্তু ভোগ করতে পারে না। আর রাষ্ট্রপতি কিন্তু ক্ষমা প্রদর্শন করতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে 72 নম্বর আর্টিকেলে। আর রাজ্যপাল সেটা হচ্ছে 161 নম্বর আর্টিকেলে। রাজ্যপালের অ্যাপয়েন্টে হচ্ছে কত 155, আর ক্যাগের অ্যাপয়েন্ট হচ্ছে 148A। এখানে আমি আরও স্পেসিফিকভাবে আলোচনা করেছি। দেখো, ভারতের সংবিধানের 148 নম্বর অনুচ্ছেদে ভারতে একজন নিয়ন্ত্রক এবং মহাগণনা পরীক্ষক, যেটা বললাম কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ, সেটার ব্যাপারে আলোচনা করা হয়েছে। ভারতের সংবিধানের 155 নম্বর অনুচ্ছেদে রাজ্যপাল কর্তৃক রাষ্ট্রপতি নিযুক্ত হবেন, আলোচনা করা হয়েছে। 161-এ বলা হয়েছে রাজ্যপালের ক্ষমা প্রদর্শন এর ক্ষমতা। আরও আছে, দেখো 163-তে বলা হয়েছে কি, রাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ারের কথা। রাষ্ট্রপতি কিন্তু ডিসক্রিশনারি পাওয়ার ভোগ করে না, এই দিক থেকে রাজ্যপাল কিন্তু রাষ্ট্রপতির থেকে বেশি শক্তিশালী বা ক্ষমতাবান। এছাড়া আরও রয়েছে ভারতের সংবিধানের 143 নম্বর অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে যে রাষ্ট্রপতি আইন সংক্রান্ত প্রশ্নে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারবেন এবং সুপ্রিম কোর্ট সেটা দিতে বাধ্য। রাষ্ট্রপতি সেটা মানবে কিনা সেটা রাষ্ট্রপতির ইচ্ছাধীন। এবার হচ্ছে কি, ভারতের সংবিধানের 169 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে রাজ্য বিধানসভার সৃষ্টি এবং বিলুপ্তির কথা। 170 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে, রাজ্য বিধান পরিষদের গঠনের কথা। রাজ্য বিধান পরিষদের গঠনের কথা বলা হয়েছে, ঠিক আছে। এবার গেল, এটা মনে রাখতে হবে যে এটা আমি আগেও আলোচনা করলাম যে লোকসভা গঠনের কথা 81 নম্বরে, রাজ্যসভা গঠনের কথা 80 নম্বরে এবং পার্লামেন্ট গঠনের কথা 79 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। আরও মনে রাখতে হবে যে পার্লামেন্ট পার্লামেন্ট গঠিত হয় রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভাকে নিয়ে। আমাদের যে লোকসভা রয়েছে সেখানে যারা সদস্য হবে তাদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর, রাজ্যসভা যে আছে তাদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। আরও কি বলে দিচ্ছি যে আমাদের যে লোকসভা রয়েছে তার সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে মাত্র 550 জন, ঠিক আছে, মাত্র 550 জন, কিন্তু অ্যাট প্রেজেন্ট রয়েছে 543 জন, ঠিক আছে। এই ব্যাপারে আমি লোকসভার ক্লাসে আরও আলোচনা করে দেব। লোকসভাতে স্পিকার সভাপতিত্ব করে, লোকসভাতে স্পিকার সভাপতিত্ব করে, রাজ্যসভাতে উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করে। রাজ্যসভাতে টোটাল আসন সংখ্যা রয়েছে, হ্যাঁ, ম্যাক্সিমাম লেন্থ যদি বলি তাহলে হচ্ছে স্ট্রেংথ তো হচ্ছে 250 জন, অ্যাট প্রেজেন্ট হচ্ছে 245 রয়েছে। তার মধ্যে এই রাজ্যসভাতে 245 জন বা 250 জনের মধ্যে 12 জন মেম্বার এমন থাকে যাদেরকে ভারতের রাষ্ট্রপতি
নমিনেট করে 12 জন মেম্বার নমিনেটেড বাই দি প্রেসিডেন্ট ফ্রম ক্লাস বলতে লিটারেচার, ক্লাসটা আমার ট্রিক্স মনে রাখার জন্য। এবার হচ্ছে কি সেটা হচ্ছে লিটারেচার থেকে, আর্টস থেকে, সায়েন্স থেকে অ্যান্ড সোশ্যাল সার্ভিস যে ফিল্ডগুলো রয়েছে সেখান থেকে 12 জন মেম্বারকে রাষ্ট্রপতি নমিনেট করে। কোথায়? তো রাজ্যসভাতে। 79 নম্বরে কি বললাম? পার্লামেন্ট গঠনের কথা বলা হয়েছে। এবার পার্লামেন্টে রাষ্ট্রপতি থাকছে, আর রাষ্ট্রপতি পার্লামেন্টের কিন্তু সদস্য নয়, অবিচ্ছেদ্য অংশ। মনে রাখতে হবে আরও, যদি আমরা কখনো জিজ্ঞাসা করা হয় সব বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পার্লামেন্ট জনসংখ্যার নিরিখে বা মেম্বার নিরিখে, তো চায়নাতে রয়েছে পার্লামেন্ট প্রায় 3,000 মেম্বার রয়েছে। ভারতের পার্লামেন্টে মোট 800 জন সদস্য রয়েছে। ভারতের পার্লামেন্টে মোট 800, কিন্তু চায়নাতে রয়েছে 3,000 জন মেম্বার। ঠিক আছে, মনে রাখতে হবে। আর ইতালির পার্লামেন্টের কক্ষটা সবচেয়ে বড়, এটাও মনে রাখতে হবে। আমি আরও আলোচনা করে দেবো, এমসিকিউ আকারে তৈরিও করে দেবো। আমি আলোচনা করলাম যে ভারতের রাষ্ট্রপতি কিছুক্ষণ আগে 75 নম্বর অনুচ্ছেদ মেনে প্রধানমন্ত্রীকে নিযুক্ত করে। এছাড়া ভারতের রাষ্ট্রপতি 76 নম্বর অনুচ্ছেদ মেনে অ্যাটর্নি জেনারেলকে অ্যাপয়েন্ট করে। এবার অ্যাটর্নি জেনারেলের কোনো নির্দিষ্ট কার্যকাল থাকে না, রাষ্ট্রপতি যতদিন চাইবে, ডিউরিং দি প্লেজার অফ দি প্রেসিডেন্ট, এই কথাটা অ্যাটর্নি জেনারেলের সাথে যায়। এবার হচ্ছে কি কার্যকালের মেয়াদ, এই যে রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর, ডিউরিং দি প্লেজার অফ দি প্রেসিডেন্ট, এই কথাটা মনে রাখতে হবে অ্যাটর্নি জেনারেল এর ক্ষেত্রে। এবার হচ্ছে কি এছাড়াও রাষ্ট্রপতির দ্বারা ভারতের নিয়ন্ত্রক এবং মহাগণনা পরীক্ষক, যেটা আমি একটু আগে বললাম CAG, তারপরে হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য সমস্ত বিচারপতি, ভারতের হাইকোর্টের সমস্ত বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতি, ইউপিএসসির সদস্য রাষ্ট্রপতির দ্বারা কি হয়? রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয়। এছাড়া যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হচ্ছে 65 বছর, রাজ্যসভার আর হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হচ্ছে কত বছর? 62 বছর। ঠিক আছে, আজকের ক্লাসটা আমার এখানেই শেষ করব। যাদের ক্লাসটা ভালো লেগেছে তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে রাখবে, এবং সাবস্ক্রাইব করে রাখবে যাদের সাবস্ক্রাইব করা নেই। এবং ক্লাসটা সম্পূর্ণ দেখার পরে যদি কারোর মনে হয় যে পিডিএফটা তোমাদের লাগবে, তাহলে ক্লাসটা পুরোপুরি দেখার পরে আমাকে একটা কমেন্ট করবে, আমি তোমাকে এই পিডিএফটা দিয়ে দেব। এছাড়া যারা আমার কাছে ক্লাস করতে ইচ্ছুক WBCS সহ অন্যান্য কম্বাইন্ড ব্যাচে, তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবে, আমার নম্বরে ফোন করবে, তোমাদেরকে আমি সেখানে বলে দেবো সমস্ত ডিটেলস। ধন্যবাদ।